This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। দেখুন, আজকে যে টাইটেল কার্ডটা দেখছেন আমার মাথার উপর, সেটা দেখে হয়তো অনেকেই ভাববেন যে একেবারে বড্ড বাড়াবাড়ি একটি নাম দেওয়া হয়েছে, একেবারে অদ্বিতীয়া, বিকল্পহীনা, ইত্যাদি ইত্যাদি। এটা শুধুমাত্র এরকম করে নাম দেওয়া হয়েছে এমন নয়, এটা আমাদের এডিটোরিয়াল পার্ট থেকে অনির্বাণ নামটা দিয়েছে। অনুষ্ঠান যত এগোবে বিচার করার দায়িত্ব আপনাদের দিলাম। যদি মনে করেন যে না, আমরা ত্রুটিপূর্ণ নাম দিয়েছি, তাহলে সমালোচনা করবেন। আর যদি মনে করেন যে ত্রুটিহীন নাম, তাহলে আপনার কমেন্টটা দেবেন। আমি আবারও বলছি, যদি মনে করেন যে এই নামটা দিয়ে ভুল করেছি, অন্যায় করেছি, তাহলে লিখবেন তলায় যে এতটা বাড়াবাড়ি ঠিক নয়। আর যদি মনে করেন যে না, নামটা দেওয়া ঠিক আছে, তাহলে সেটাও লিখবেন, মোটের উপর লিখবেন। আর আমাদের এই অনুষ্ঠান সকালে এবং সন্ধ্যায় আবার সেই তার পুরনো জায়গাটা, অর্থাৎ একটু ক্রুদ্ধ মেজাজে গেছে। সেটা প্রবীরবাবু করুক বা আমি করুন, যেই করি না কেন, তার কারণটা হচ্ছে দেশের অবস্থা এমন কিছু ভালো নয়। একেবারে পুরোপুরি গেরুয়া মস্তানি শুরু হয়েছে, মস্তানি, এত বড় কথাটা বললাম, এবং সেটাই আমি পার্ট পার্ট করে আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো। দেখুন, একটা মানে কি বলা যায়, একটা দল যখন বাড়তে 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 নানান দিক থেকে উঠে আসে, এবং সেই দলের প্যারামিটার সেটা দেশের উন্নতির থেকে হিন্দু ধর্মের নামে একটা অদ্ভুত ভুতুরে ব্যাপার স্যাপার করে, এবং তাতে মানুষের মৃত্যু হয়, মানুষ ভুল পথে যায়, মানুষ ধোঁকা খায়, এই ব্যাপারটা যেটা হয়, সেটা আমি আবারও বলছি, রাইটিস্ট ফ্যাসিস্টদের লক্ষণ, যা আমরা নেপোলিয়ন বোনাপার্ট, হিটলার, স্টালিন থেকে শুরু করে অনেকের মধ্যে যেমন দেখেছি, বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দেখছি, বর্তমানে নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের উপর দেখছি, টোটাল বিজেপি দলের মধ্যে দেখছি, এবং শতবর্ষে এসে আরএসএস এর বক্তব্যের সঙ্গে বর্তমান অবস্থানের বক্তব্যের কোন রকম কোন রিলেশন খুঁজে পাচ্ছি না। আপনাদেরকে বলি যে এই যে ইন্ডিয়া জোট, যেটাকে সমালোচনা করবার জন্য আজকের এই অনুষ্ঠানটা আনা হয়েছে, সেটা তো আসবই, কিন্তু তার আগে ছোট্ট করে বলি যে আপনারা জানেন যে বর্তমানে আমাদের বর্ধমানে অবস্থান করছিলেন আজকে, এই মুহূর্তে সকালবেলার খবর যেটা, যে তিনি বোধহয় বর্ধমান থেকে অন্য কোথাও গেছেন, তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবত। কি বললেন মোহন ভাগবত জি মিটিং ডেকে বর্ধমানে? তিনি পরিষ্কার বার্তা দিলেন যে হিন্দু ধর্ম হচ্ছে কি ওল্ডেস্ট একটা কি বলা যায়, ওল্ডেস্ট প্যাটার্ন, এবং সেটাই হচ্ছে কি আসল। এবং তার সঙ্গে সঙ্গে তিনি জুড়লেন যেটা, যে হিন্দু ধর্ম মানুষকে সহনশীলতা শেখায়, সর্বধর্মের ঊর্ধ্বে রাখে এবং সব ধর্মকে শেখায়, কাজেই হিন্দু ধর্ম ইজ এসেনশিয়াল মোস্ট। শুধু তাই নয়, তিনি বললেন অন্য একটি ধর্ম, মিন করলেন অবশ্যই ইসলাম ধর্মকে। তারা যারা ছিলেন তারা তো অন্যদিকে চলে গেছেন, অন্য দেশে চলে গেছেন, তাহলে আর তাদেরকে নিয়ে বাধা কোথায়, এই এই ধরনের একটি কথা। মোহন ভাগবত বরাবরই চমৎকার বক্তব্য রাখেন, তিনি পরিশীলিত বক্তব্য রাখেন, সরাসরি রাজনীতির কথা না বললেও ছোঁয়া থাকে। কিন্তু এবারে দেখলাম যে বর্ধমানে যে তিনি ভাষণটি দিয়েছেন, তা একেবারেই হিন্দুত্ব প্যারামিটারকে তুলে ধরার জন্য, এবং সেটা অনেকটাই দাঁড়ায় এরকম যে বর্তমানে বেঁচে থাকতে গেলে, চলতে গেলে হিন্দু ধর্ম ছাড়া উপায় নেই। আমি জানি না মোহন ভাগবত জি ব্রাহ্মণ, এবং ফর্চুনেটলি ব্রাহ্মণ কাস্টমস এর মধ্যে আমিও পড়ি। এবার উনি হয়তো আমার থেকে অনেক বেশি জ্ঞান ধরেন, এবং জ্ঞান ধরে হয়তো অনেক কিছু বলতে পারেন, কিন্তু এই কমিউনিটির হায়ার কাস্টের থেকে আমার মনে হয়েছে উনি যেটা বলেছেন সে কথার মধ্যে যৌক্তিকতার জায়গা থেকে
লোককে উস্কে দেওয়ার জায়গাটা অনেক বেশি, যেটা এরা খুব ভালো পারেন। আই এম ভেরি সরি মোহন ভাগবতজি, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনাদের চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারা মোটেই মিলমিশ খায় না। তো যখন তিনি বক্তব্যগুলো বলছেন, তিনি এমন কথা বলেছেন যেটা আমার ভালো লেগেছে, যে সমস্ত মসজিদ খুঁড়ে মানে পুরোনো দিনের শিবের যে শিবের যে অবস্থান বা রামের অবস্থান ইত্যাদি ইত্যাদি শিবলিঙ্গ খুঁজে বের করার চেষ্টাটা অন্যায় হচ্ছে। তিনি এমন কথা বলেছেন যে মুসলিমরা তাদের সংখ্যা বাড়ায়, কিন্তু নানান কথা যদি তার মুখ থেকে বেরিয়ে আসে যে হিন্দুত্বই হচ্ছে গিয়ে টপ সেরা এবং তার কাছ থেকে শেখার রয়েছে, আমি একের পর এক প্রশ্ন করছি মোহন ভাগবতজিকে, আপনি আমাকে বলতে পারেন হিন্দুত্বের মূল মুখ এই মুহূর্তে আপনাদের পোস্টার বয় ফর লাস্ট 11 ইয়ার্স, তার নাম নরেন্দ্র মোদী। 2014-তে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কি কর্মটি করেছেন দেশের জন্য হিন্দুত্বের মুখ হয়ে, কি কি আমাদের উপকার হয়েছে? আপনারা তো সাধারণ জীবনযাত্রা করার কথা বলেন, এবং তার সঙ্গে এও বলেন যে যারা ব্যবসা করছে বা যারা উচ্চ মার্গে রয়েছে তারা তাদের মতন চালাক, মানে এটা রাইটিস্টদের বক্তব্য টিপিক্যাল। কিন্তু আপনি আমাকে বোঝান যে নরেন্দ্র মোদীকে তো আপনারা ঠিকঠাক করে ফিট করে দিয়ে গেলেন আমাদের ভারতবর্ষের বুকে, কি কি ভালো কাজ করেছে আমাদের হিন্দুদের জন্য, আমাদের সচ্ছল জীবনযাত্রা, মুসলিমদের বাদ দিয়ে দিন, দিতে হবে না এক পয়সা, আমাদের জন্য কি কি ভালো কাজ করেছেন? আমরা সুখে আছি, আমরা আনন্দে আছি, আরামে আছি, একটার পর একটা বাজেট হচ্ছে, খেয়াল খুশি মতন বাজেট করে আমাদেরকে ঢপবাজি করা হচ্ছে, তাতে আমরা মস্ত জায়গায় আছি কোথায়? তার সমালোচনা তো আপনি করেন না। একজন উচ্চ বর্ণের হিন্দু হিসেবে বলছি, কারণ মোদী অমিত শাহ থেকে উচ্চ বর্ণের হিন্দু আমি। আই এম ভেরি সরি, যেটা ফ্যাক্ট ফ্যাক্ট বলতে হবে, কারণ খুল্লা কথা বলবার জন্য এখানে বসেছি। কি কি ভালো কাজ করেছেন আমাদের জন্য, কেমন আছি আমরা, একবারও উচ্চারণ করলেন না তো। বর্তমান সরকার যারা 11 বছর ধরে দাপটে রাজত্ব করছে, সমালোচনার জায়গা যারা দাঁড় করাচ্ছেন, যারা মানুষকে মানুষ বলে গণ্য করছেন এবং বিরোধীদের চাকর বাকর করে রাখছেন, উত্তর দিতে পারবেন? উত্তর আপনার কাছে নেই। আপনি এমন একটা সময় ভাষণ দিচ্ছেন যখন দেখা যাচ্ছে তথাকথিত এই কুম্ভমেলা নামক একটি আজব আজগুবি ব্যাপার, যা মার্কেটিং করেছে বিজেপি দল বা গেরুয়া পন্থীরা, মার্কেটিং করেছে, এত বড় কথা বলছি, বাজারে ছড়িয়েছে, যার ফলস্বরূপ জিনিসটা দাঁড়িয়েছে এমন একটা যে 144 বছর বাদে আজকে ভারতবর্ষের বুকে মহাকুম্ভ মেলা হচ্ছে, এবং তার সেখানে গেলে নাকি মহা উপকার হবে। 50 কোটির লোক নাকি অলরেডি স্নান করেছে, আবার কয়েকশো লোকের অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না। গত পরশুদিন দিল্লিতে স্টেশনের মধ্যে ট্রেনে উঠবার সময় পদপিষ্ট হয়ে ডজন ডজন লোকের হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না, কত মারা গেছে খবর চেপে দেওয়া হয়েছে, গদি মিডিয়া তার কোনো খবর করছে না। তবে বহু মৃত্যু হয়েছে, বহু লোক অসুস্থ হয়েছে, এবং এটা কিন্তু থার্ড টাইম এইবারকার কুম্ভতে। কুম্ভ মেলাতে পদপিষ্ট হয়ে যখন মারা গিয়েছিল 300 না 30 আমি জানি না, কারণ সেটা পরিষ্কার বার্তাটা ফাইনালি কেউ দেয়নি। তো হিন্দু ধর্ম মহান ধর্ম, সেই ধর্ম পালন করতে গিয়ে মানুষের যদি মৃত্যুই হয়, তাহলে সেই ধর্ম পালন করার ফায়দাটা কি আছে ভাই? আমার হিন্দুত্ব আমার ঘরের মধ্যে রয়েছে ঠাকুর ঘর, ভাই আমার বউ বাচ্চা বৌমা ছেলেরা পুজো আর্চা করেন, তারা ঠাকুর দেবতা বলেন, তাদের মতো তারা রয়েছে। আপনাদের মনে হয় মোহন ভাগবতজি যে এই তথাকথিত কুম্ভ মেলাতে যারা যাচ্ছেন এই 50 কোটি লোকের আগামী দিনগুলো দুর্দান্ত যাবে? ভারতবর্ষের 140 কোটির কাছাকাছি জনসংখ্যা, তার মধ্যে আমাকে ধরে নিতেই হবে যে কুম্ভতে ডুব মেরেছেন যে 50 কোটি, সেই 50 কোটির আগামী দিনগুলোতে তাদের সমস্ত জিনিসপত্রের দাম কমে যাবে, তাদের ঘরে ঘরে চাকরি এসে যাবে, ব্যবসা তাদের দুর্দান্ত যাবে। এটা হয়? এর কোনো মাত্রা আছে, মানে আছে? এবং দিনের শেষে দেখা যাবে বা বছরের শেষে দেখা যাবে যে ডুবটাই দেওয়া হয়েছে, একটা স্নান করতে যাওয়া হয়েছে, পাড়ার ডোবাতে ডুব না দিয়ে বা পাড়ার পুকুরে ডুব না দিয়ে তারা গিয়ে কুম্ভ মেলাতে গঙ্গাতে গিয়ে ত্রিবেণী সঙ্গমে গিয়ে একটা ডুব মেরে এসেছে, সময়টা কাটিয়েছেন, ব্যাস। আপনি উদাহরণ দিতে পারবেন যে এর থেকে কি উপকারটা হয়েছে? কোথায় লেখা রয়েছে যে ধর্মকর্ম করতে গেলে মানুষের মৃত্যু হবে? কেন সেটাকে এস্টাবলিশ করলো বিজেপি, আপনাদের শাখা সংগঠন? এবং এটা তো করেছে দিনের পর দিন বিজেপির নানান সংগঠন, সেটা দিল্লি বলুন, সেটা উত্তরপ্রদেশ বলুন, কয়েক লক্ষ কোটি টাকা তারা রোজগার করেছে এখান থেকে এই বিজ্ঞাপন করে, যেখানে আসুন স্নান করুন ইত্যাদি। মহাকুম্ভ মেলা 144 বছরে একবারই আসে, এবং আসলে আপনার জীবনযাত্রা পাল্টে দেবে। কি পাল্টানো হয়েছে? মানুষ মারা গেছে। কত মানুষ মারা গেছে বলা যাবে না, ফ্যাসিজম চলছে চুপ,
কথা বললেই গ্রেপ্তার, দেশের বিরুদ্ধে, দশের বিরুদ্ধে পাকিস্তানে চলে যাও, বাবার জমিদারি পাকিস্তানে চলে যাও। আজকে একজন হিন্দু হিসেবে আমি এই কৈফিয়তটা চাইছি গেরুয়াপন্থী তথা মোহন ভাগবতের কাছে, যে এই সোকল্ড হিন্দু ধর্মের এই যে কাণ্ড কারখানা, অর্থাৎ দেশটাকে হিন্দুত্ববাদের গেরুয়াকরণ করবার জন্য যে পালাটি, যে যাত্রা পালাটি চিতপুর থেকে উঠে গিয়ে নাগপুরে গেছে, চিতপুর থেকে নাগপুরে, এবং নাগপুর থেকে সেটা মানে কি বলা যায় পলিশ হয়ে বিজেপির মুখে মুখে ছড়িয়েছে, এবং সেই কুম্ভ মেলাতে স্নান করতে গিয়ে, মানে স্নান করার তো দিক নির্দেশ আছে, গোড়াতেই স্নান করেছে অমিত শাহ ইত্যাদি ইত্যাদি, এই শেষের দিকে গিয়ে স্নান করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাঝখানে বহু নেতা, বিরোধী নেতা ইত্যাদি ইত্যাদি, এবং এটাকে শিবরাত্রি অব্দি টেনে নেওয়া হয়েছে। আমি জন্মে শুনিনি যে এটা এক্সটেন্ড করা যায় কিনা, মানে আমাদের দুর্গাপুজোকে যদি বিজয়া দশমীর পরেও টেনে নেওয়া যায়, যে এটা কালী পুজো অব্দি চলবে, কিংবা এটা জগদ্ধাত্রী পুজো বা এবছর পুরো চলবে, ক্রিসমাস ডে অব্দি চলবে, করা যায় এরকম হিন্দু ধর্মে কোথাও লেখা আছে? দেখুন, আমরা বাঙালি, বাংলার পুজো আর্চার মধ্যে থাকি, আমরা জানি আমাদের এখানে কি কি পুজো হয়। যে উৎসব বলতে এটা বলতে দুর্গাপুজো, সম্বৎসর হয় কালী পুজো, বাড়িতে হয় লক্ষ্মী পুজো কি সরস্বতী পুজো, তাছাড়া যারা যারা যাদের গুরুদেব রয়েছে নানান রকম পুজো আছে তারা ঘরের মধ্যে করে থাকেন। এবং পরবর্তী অধ্যায়ে আমাদের ফ্যাক্টরি গুলোতে বিশ্বকর্মা পুজো, কোথাও কোথাও জগদ্ধাত্রী পুজো, ইদানিং উঠেছে গণেশ পুজো, এই এর বাইরে কোন পুজোটা হয়? তো এই যে গঙ্গা পুজো হচ্ছে বা মহাকুম্ভের পুজো হচ্ছে, শিবের জটা থেকে বেরিয়ে আসা, বা শিব পুজো হয় বা বিষ্ণু পুজো হয় আমাদের এখানে যারা রয়েছে নিমাই নিতাই এর থেকে যারা এসছেন কৃষ্ণনগরের, যেটা হ্যাঁ সেটা শ্রীকৃষ্ণের পুজো হয়। কিন্তু আপনি বলতে পারবেন যে শিবের জটা থেকে আসা এই গঙ্গাতে ডুব মেরে ডুবেই গেল, কোন হিন্দু শাস্ত্রের মহান কাজটি আমাদের মধ্যে হলো? এই কুম্ভমেলার যৌক্তিকতা কোথায়? মৃত্যুর দায়ভারটা কে নেবে? কেউ নিচ্ছে না। আচ্ছা, বলতে পারেন মোহন ভাগবতজি যে আপনি আপনার দেশের হিন্দুত্ব নিয়ে বিদেশ যাত্রা করে আপনার নরেন্দ্র মোদী, আপনাদের সিলেক্ট করা নরেন্দ্র মোদী আজকে আমেরিকা থেকে মাথা নত করে ফিরে এলেন, এবং তাকে একটার পর একটা ট্যাক্স চাপিয়ে যে বেইজ্জত করা হলো, সেটা ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রীকে এর আগে করা হয়েছে? আপনাদের সিলেক্টেড প্রধানমন্ত্রী। আপনি উত্তর দিতে পারবেন কি? যদি পারেন তাহলে পরবর্তী যে মিটিং করবেন তাতে আমার প্রতিটি কথার উত্তর দেবেন, কারণ আপনাদের দলের আইটি সেল আমার এই অনুষ্ঠানটি দেখছেন, আপনি করে দেবেন। এবারে আসি কাজের কথায়, যে এত অপদার্থতা দিনের পর দিন ধর্মকে কেন্দ্র করে ভারতবর্ষের বুকে হচ্ছে, সেটার বিরোধিতা কে করবে? বিরোধিতা করবার মস্ত ভয়, হিন্দু ভোট কেটে যাবে বাবা, আমি এর মধ্যে নেই। কুম্ভ মেলা সম্বন্ধে কিছু বলা যাবে না, প্রশাসনের সম্বন্ধে বলা যাবে যে কেন মারা গেল, কেন কুম্ভ মেলার সম্বন্ধে বলা যাবে না কেন? কোন কুম্ভ মেলা কোন বইয়ের মধ্যে লেখা রয়েছে দয়া করে যদি আমাকে জানান, যে ওখানে ডুব মারতে হবে 144 বছর বাদে, কোথায় লেখা রয়েছে? এবং কুম্ভ মেলার ওখানে গিয়ে ডুব না মেরে আমি আমার বাড়ির সামনে পুকুরে যদি ডুব মারি, ডিফারেন্স কি রয়েছে? ঈশ্বর তো সর্বত্র, এ তো স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সবাই বলছে, ফলে এটার উত্তর নেই। ফলে এই যে বিরোধিতার জায়গায় আজকে যে দুর্বলতাটি দেখা যাচ্ছে, এবং ফ্যাসিজমের চূড়ান্ত একটা পর্যায়ে চলে যাচ্ছে বর্তমান গভর্নমেন্টের জায়গা, যে রেলওয়ে মিনিস্টার উত্তর দিতে পারছেন না যে দিল্লিতে 2600 অতিরিক্ত টিকিট বিক্রি হয়েছে। 2600, পড়ে দেখুন আজকের পত্রপত্রিকা, 2600 অতিরিক্ত টিকিট বিক্রি হয়েছে, এবং সেই টিকিট গুলোতে অতিরিক্ত লোক উঠতে গিয়ে পদপিষ্ট হয়েছে রেল স্টেশনে। এবং আপনাদেরকে বলি 62টি স্টেশন থেকে এখনো ওত পেতে বসে রয়েছে কুম্ভতে যাওয়ার জন্য। শুধু তাই নয়, দিল্লিতে প্ল্যাটফর্ম টিকিট দেওয়া বন্ধ হয়েছে, যাতে করে প্ল্যাটফর্মের মধ্যে যারা কুম্ভতে যাচ্ছেন সেই ধরনের লোক ঢুকতে না পারে, অর্থাৎ প্রেস মিডিয়া ঢুকতে না পারে। এর নাম গণতন্ত্র? তাহলে বিরোধীরা কি করছে? কেন মমতার সাবজেক্ট এখানে আসছে বলবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে এসে বলছি।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। এবার আসি কাজের কথায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিগত লোকসভার আগে 2-3 মাস ধরে খুব অ্যাক্টিভলি রাহুল গান্ধী, অখিলেশ যাদব থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে একাট্টা হয়ে, এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা সবাই মিলে একটা প্রতিবাদের ঝড় তুলেছিলেন যে এই গভর্নমেন্ট নো মোর। এবং সমস্ত মিডিয়া, সমস্ত প্রশাসন এবং তার সঙ্গে রাজীব কুমার থেকে এটসেট্রা, তারা মরণপণ চেষ্টা করে 240কে টপকাতে পারেনি, যেটা সংখ্যালঘু। ফলে একটা সংখ্যালঘু সরকার চলছে টলমল করে। এবং এটা একটা মস্ত বড় জয়। যেখানে কংগ্রেস বিলো 50 ছিল, সেখানে কংগ্রেস কিন্তু একক শক্তিতে বিরোধিতার আসনে বসেছে, এবং রাহুল গান্ধী এমন একটি আসনে বসেছেন বিরোধী নেতা হিসেবে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু আ ক্যাবিনেট মিনিস্টার অফ নরেন্দ্র মোদী। তারপর কি হলো? সব থেমে গেল। পরবর্তী অধ্যায়ে যে কটা ভোট হতে আরম্ভ করলো, তাতে কাশ্মীর, জম্মু কাশ্মীর আর ঝাড়খণ্ড বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় মুখ থুবড়ে পড়লো। অর্থাৎ ইউনাইটেড ব্যাপার স্যাপার, কেজরিওয়াল থেকে শুরু করে বাকিদের কিচ্ছু নেই। তা কে দেখবে? বিরোধিতাটা কে ধরে রাখবে? কংগ্রেসের সমালোচনা সকলে করছে। আমি কংগ্রেসের তথাকথিত সমালোচনা করতে চাইছি না, যে কংগ্রেস মানেই এটা বাজে, একে বাদ দাও, তা বলছি না। কিন্তু কথাটা হচ্ছে, লিডিং পার্টে যখন রাহুল গান্ধী রয়েছেন, তখন রাহুল গান্ধীর কি উচিত ছিল না যে লোকসভাতে যখন তার স্ট্রেংথ নিয়ে নরেন্দ্র মোদীকে তুলে ঘরে পাঠিয়ে দিচ্ছেন বক্তব্যের ফাঁকে, সেটা রাহুল গান্ধী বলুন বা মহুয়া মৈত্র বলুন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, তাদের দাপটে একের পর এক মন্ত্রী ঘরে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছেন লোকসভা ছেড়ে। সেসব কোথায় গেল? একেবারে 6 মাস কাটতে না কাটতেই সব ভিজে বেড়াল হয়ে গেল। তার কারণটা হচ্ছে পেশেন্স রাহুল গান্ধীর একেবারে কম। ওই নিয়ে লিডারশিপ হয় না। বরং প্রিয়াঙ্কা গান্ধী এখন গেছেন, তার মধ্যে তার ঠাকুমা ইন্দিরা গান্ধীর শক্তিটা বা তার প্রতিচ্ছবিটা রয়েছে, তাকে বিরোধী নেতা করে তাকে লিডিং পার্ট দিয়ে কংগ্রেস যদি কিছু করতে পারে, তাহলে দেশটা বাঁচবে, নতুবা বাঁচবে না। আর কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী শক্তি হয় না, কারণ কংগ্রেস সারা ভারতে ছড়িয়ে রয়েছে। কংগ্রেস প্রতিটি অঞ্চলে রয়েছে। এক এক জায়গায় কংগ্রেসের এক এক রকম কালচার। যেমন দক্ষিণ ভারতে কংগ্রেস ভেরি স্ট্রং, ততোধিক উইক হচ্ছে গিয়ে উত্তর ভারতে একেবারে দুর্বল। সেসব জায়গায় কিন্তু গেরুয়াপন্থীরা দখল করে রেখেছে। সুতরাং কংগ্রেসকে সবল হতে হবে এবং বাকি যে দল, তাদের সঙ্গে মিলিত হতে হবে। পার্ট 1। চলে আসুন অখিলেশ যাদব, দুর্দান্ত ফলাফল করলেন, কিন্তু তারপরেই যখন পার্টলি পরের উপনির্বাচন গুলো আসলো, সব দপাদপ মুখ থুবড়ে পড়তে আরম্ভ করলেন। কারণটা কি? কারণ হচ্ছে এই একই, যে তিনি কেন্দ্রে গেছেন এবং তার প্যারামিটারটা সেখানেই ডাউন হতে আরম্ভ করছে। ক্যাজুয়াল মুডে রয়েছে, খেলে দিয়ে আরএসএস বেরিয়ে যাচ্ছে যে যোগীকে দিয়ে হবে না, মোদীকে দিয়ে হবে না, আমরা খেলবো। আটকাতে পেরেছেন কি যাদব, অখিলেশ? বিহারে লোকসভা তো খুব একটা আহামরি রেজাল্ট হয়নি, কিন্তু এতৎ সত্ত্বেও আরজেডি সব থেকে স্ট্রংগেস্ট পার্টি হওয়া সত্ত্বেও কি করতে পেরেছে? আমি তো এখন থেকে বলে দিচ্ছি, বিহারের সামনে নির্বাচনে ফের বিজেপি ক্ষমতায় চলে আসবে এই নীতিশ কুমারকে সামনে রেখে। তারপর আবার লম্পচম্প নাটকবাজি ইত্যাদি হবে। কি হবে পরের কথা। এখন অ্যাজ অন ডেট, আজকের দিনে এই সকালবেলা বলে যাচ্ছি যে ইটস এ টাফ গেম ফর বিহার। আমি যেটা বলেছিলাম যে দিল্লি দখল করতে পারবে না। অরবিন্দ কেজরিওয়াল ইজ এ টাউটার, যেটাকে আপনারা চলতি ভাষায় বলেন, অ্যাজ এ এজেন্ট অফ আরএসএস। সুতরাং তাকে খাতির করে গেছে সমস্ত রাজনৈতিক দল, ইনক্লুডিং আওয়ার তৃণমূল কংগ্রেস। সে খাতিরের ফলটা কি হলো? তিনি মুখ থুবড়ে পড়লেন এবং
তার দলটি মোটামুটি ভোগের কথা। আমি এখানে বলেছিলাম আপনাদের যে দেখবেন যে এবার শেষ চেষ্টা করবে কেজরিওয়াল রাজ্যসভায় যাওয়া, এবং সেটাই হয়েছে। গত পরশু দিনের খবরের কাগজে আমি প্রবীণবাবুকে বলছিলাম, খবরের কাগজে লেখা হয়েছে যে পাঞ্জাব থেকে তিনি যেতে পারেন কিনা। পাঞ্জাবে এখন যাওয়ার মতন অবস্থাও নেই, সেখানে যেতে গেলে কাউকে স্যাক্রিফাইস করতে হবে, এবং 3.5 বছর বাদে আজ থেকে সেখানে রাজ্যসভার ভোট, ফলে কাউকে স্যাক্রিফাইস করতে হবে, এবং যাকে স্যাক্রিফাইস করতে বলা হয়েছে সে বলছে আমি যদি স্যাক্রিফাইস করে অন্য দলে চলে যাব, দলটাই ভেঙে যাবে। এটাও আমি বলেছি। ফলে কেজরিওয়াল যেরকম লাফিয়ে ঝাঁপিয়ে উঠেছিল, তাকে পেছন থেকে ব্যাকিং দিয়েছিল বিজেপি। আজকে কেজরিওয়ালকে প্রয়োজন নেই, একটা পশ্চাৎ দেশে মেরেছে, মুখ থুবড়ে পড়েছে, এ আর উঠে দাঁড়াবে না, কনফার্ম রাখুন। আর দলকে কাশ্মীরের যে দল, তারা কাশ্মীরেই থাকবে, কাশ্মীরের বাইরে এসে তাদের করার ক্ষমতা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। চলে আসুন মহারাষ্ট্রে, উদ্ধব ঠাকরের দল এবং শরদ পাওয়ারের দল। উদ্ধব ঠাকরে কিন্তু মানুষটা খারাপ না, উদ্ধব ঠাকরের কিন্তু একটা চেষ্টা চরিত্র ছিল। উদ্ধব ঠাকরে কিন্তু তাদের ন্যায় নীতি, তার বাবা বাল ঠাকরে তথাকথিত হিন্দুত্ববাদ থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু অসাম্প্রদায়িকতার দিকে গিয়েছিলেন, এবং সেটা তিনি চেষ্টা করেছেন। কিন্তু করলে কি হবে, তাকে ডুবিয়ে দিয়েছে শরদ পাওয়ার। তার এই উত্থানটাকে সহ্য করতে পারেনি শরদ পাওয়ার, এবং শরদ পাওয়ার কিন্তু কেজরিওয়ালের থেকে কম গদ্দার নন, কারণ তার জীবনের প্রাপ্তি কিছু নেই। তিনি জানেন যে তার যা বয়স হয়ে গেছে, একসময় ক্যান্সার হয়েছিল, মুখে অপারেশন, ফলে তিনিও উঠবে না বলে আমি ওই সেই নিশিপদ্মের সেই গানটা, বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাবো না, এই হচ্ছে পরিষ্কার শরদ পাওয়ারের বক্তব্য। আর রইল ঝাড়খণ্ড, এদিকে চলে আসুন। হ্যাঁ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিতেছে, দমদার জিতেছে। কতদিন স্টেবল করবে, কারণ সেখানে পরিবর্তন যে কোনো সময় চলে আসতে পারে, ভেঙে যেতে পারে। আর হেমন্ত সোরেনের এত ক্ষমতা নেই যে একা ফাইট করে ইন্ডিয়া জোটকে টেনে তুলতে পারে। আর কোথায় রয়েছে, আর রয়েছে আপনার দক্ষিণের কংগ্রেস ভীষণ স্ট্রং, এবং দক্ষিণের অবশ্যই আমি ক্রেডিট দিই স্টালিনকে। স্টালিনের সঙ্গে আবার রাহুল গান্ধীর সম্পর্ক অত্যন্ত ভালো। স্টালিনের মতন একজন তামিল ভাষী, আজ অব্দি কিন্তু ইতিহাসের পাতা থেকে দেখা গেছে নরসিমা রাও ছাড়া কেউ এসে এখানে রাজ করতে পারেনি হিন্দি বলায়, কারণ হিন্দি বলাটা বিশাল গো বলা এটা। সেখানে আজকে স্টালিনের পক্ষে এসে ইন্ডিয়া জোটের নেতা বা প্রধান নেতা হওয়া সম্ভব নয়, কারণ প্রথমত স্টালিন হিন্দি জানেন না, জানলেও বলবেন না। দ্বিতীয়ত স্টালিনের লাইফস্টাইলটা মূল ভারতের এই বিশাল জায়গা, একেবারে কাশ্মীর থেকে শুরু করে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে শুরু করে এদিকে উড়িষ্যা অব্দি, অন্যদিকে মহারাষ্ট্র অব্দি, সুবিশাল অঞ্চলে যে কালচার, সেটা তামিলরা দখল করতে পারেন না। তামিলদের দৌড়টা হচ্ছে ওই দক্ষিণ ভারতের একটা পার্টিকুলার, এমনকি কর্ণাটকেও তারা কিন্তু খাপ খুলতে পারেন। স্টালিনকে ক্রেডিট দিয়ে বলছি যে একজন এমন মানুষকে আসা উচিত যিনি ফ্লুয়েন্টলি হিন্দি বলতে না পারলেও ভাঙা হিন্দি বলতে পারবে এবং ইংরেজি বলতে পারবে, তাহলে সারা ভারত। এবং স্টালিন এবার জিতে এসছেন, সামনের বার জিতবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ ওখানে 5 বছর অন্তর অন্তর পরিবর্তন হয়, এবং বাকি সবাই মুখ থুবড়ে পড়েছে। তাহলে রইল হচ্ছে কি সিপিএম, কমিউনিস্টরা, তাদেরও শতবর্ষ এটা। আজকেই দেখছিলাম যে সকালবেলা উঠে যে মোহাম্মদ সেলিম বলছে যে তাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, তাদের আরো মানুষমুখী হতে হবে। তাই এতদিন কি গরুমুখী ছিলেন? তৃতীয় ব্যাপারটা তিনি বলেছেন যে আরো মানুষের কাছাকাছি যেতে হবে। তাহলে কি মানুষের কাছাকাছি যাওয়ার জন্য বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করতে হবে? তাহলে কি মানুষের কাছে যাওয়ার জন্য ঠাকুর দেবতার পুজো করতে হবে? পরিষ্কার করুন, আপনাদের এই ঢপের কীর্তন আর শুনতে শুনতে কান পচে গেছে। কমিউনিস্ট পার্টি ওই জীবনানন্দ দাশের ভাষায় যারা মৃত তারা আর ফেরে না, মৃতরা ফেরে না, জীবনানন্দ দাশ বলে গিয়েছিলেন। সুতরাং কমিউনিস্টরা ফিরবে না। অন্তত এই আরএসএস বা মোদিরা যতদিন রয়েছেন, তাদের দুটি প্রধান টার্গেট থাকে যাদেরকে খতম করা, যেটা হিটলারের ছিল সেটা হয়ে দাঁড়াচ্ছে। হিটলারের বক্তব্য ছিল যে আমার দেশ থেকে ইহুদিদের মারো আর কমিউনিস্টদের মারো, তাই মেরেছে, তাই হয় সর্বোচ্চ। স্টালিন কি বলেছিল যে আমার দেশের মধ্যে ঈশ্বরাবাদের লোককে মারো, আর আমার বিরোধিতা যারা করছে, মানে কমিউনিজমের স্টালিনীপন্থী কমিউনিজমের বিরোধিতা করছে, খতম করো, তাই করেছে। আর মোদিরা কি বলছে? মুসলমান হাঁটাও বা কোণঠাসা করে রেখে দাও, তাদেরকে মাথা তুলতে দিও না, এবং কমিউনিস্টদের খতম করো। তাদের প্রথম এবং প্রধান দায়িত্বের জায়গা হচ্ছে কমিউনিস্টরা এটা ধরতেই পারে। মোদী ক্ষমতা আসার 2 বছরের মধ্যে গিয়ে হাতে পায়ে ধরে তাদের এই সূর্যকান্ত মিশ্র গিয়ে বলে যে আমাদের দেখবেন একটু স্যার,
তাতে করে পশ্চাদে প্রবল লাথ খেয়ে মুখ ছিটকে ফেলে দিয়েছে ত্রিপুরা থেকে, এবং ত্রিপুরার কমিউনিস্টরাই আজকে কিন্তু বিজেপি করছে। এটা আপনারা লিখে রাখুন। জীবনে সেখানে ফেরত আসার মতন সম্ভাবনা অন্তত আমার জীবদ্দশায় দেখছি না। পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা সব বিজেপি হয়ে গেছে, ওই সেলিম টেলিমের মধ্যে দু চার পিস রয়েছে, এদের কোনো ভ্যালুই নেই, ফলে এদের নিয়ে আলোচনা করার জায়গায় নেই। এবং এরা মানে পারতপক্ষে মোদীকে সাহায্য করবে, কিন্তু কোনোদিন ইন্ডিয়া জোটের কোনো উপকারে আসবে না। দিল্লিতে তো তারা দাঁড়িয়ে 0.01% ভোট পেয়েছে। রইল শিবরাত্রি সলতের মমতা ব্যানার্জি, যে জন্য হেডলাইনটা লেখা রয়েছে ওপরে, আপনারা পড়তে পারছেন। মমতা পারে, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করতে পারে, এই 34 বছরের এই মানে জগদ্দল পাথরটাকে সরাবার মতন ক্ষমতা মমতা রাখে, এবং মমতা মানুষের সঙ্গে মিশতে পারে। আজকে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সারা ভারতে যখন হিন্দুত্ববাদের ধোঁয়া উঠেছে, এমনকি তামিলনাড়ুতে পর্যন্ত, কিন্তু তামিলনাড়ুর হিন্দুত্ববাদটা একটু ডিফারেন্ট, সেখানে সাউথ ইন্ডিয়ান হতে হবে এবং তাদের ওই ডিএমকে এর কালচারে হিন্দুত্ববাদ থাকবে, সেটা তো বরাবরই ছিল, তাদের ওকে রেড্ডি ফেড্ডি অনেক গল্প আছে, ছেড়ে দিন। তো আমাদের দেশে এই পোর্শনের এইটুকু জায়গায় মানে পশ্চিমবঙ্গে মমতা কড়া হাতে হিন্দু মুসলমানের ব্যাপারটাকে আটকেছেন। তিনি ধর্মের ব্যাপারে অত্যন্ত কড়া, কিন্তু সর্বধর্ম মানছেন। তিনি যেমন নিজের বাড়িতে কালী পুজো করছেন, দুর্গাপুজো ফিরে কাটছেন, হই হই করে দুর্গাপুজো বাড়িয়েছেন, নিজে উপস্থিত থেকে ঈদ উৎসবে তিনি কিন্তু পালন করছেন তাদের উৎসব, নিজে উপস্থিত থাকছেন প্রত্যেকটা জায়গায়। আজকে যে 32% মুসলিম রয়েছে তারা মমতার উপর ভরসা করছে। 11টি বছর 12টি বছরে পা দিল, আর সামনের বছর না 13 বছর হয়ে গেল, সামনের বছর নির্বাচন, মানে এই বছরটা ক্রস করে সামনের বছর নির্বাচন, 15 বছর কমপ্লিট হবে। ক্ষমতা আছে তার। যখন দাপটে বিজেপি একটা একটা করে ধরছে, কেটে কুচি করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেই সময় মমতা এখনো দাপটে তিনি কাজ করেন, যত উপনির্বাচন থেকে শুরু করে যত ছোট নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবার কাজের কথায় আসি, যদি ইন্ডিয়া জোটকে বাঁচাতে হয়, যদি মনে করেন ইন্ডিয়া জোটের বন্ধুরা, অধীর চৌধুরী কি বললো আমি পাত্তাও দিই না, অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর না, এবং তাকে এখনো যারা সমর্থন করছেন তারা প্রকারান্তে বিজেপিকে সমর্থন করছেন বলে আমি মনে করি। এবার আপনারা কখনো সিপিএম কখনো বিজেপিকে সমর্থন করে দলে থাকতে হলে গোল্লায় যান, কিন্তু ঘটনা বাস্তব যেটা যেটা সুব্রমণিয়ম স্বামী বলেছিলেন। সুব্রমণিয়ম স্বামী মানে একসময় আরএসএস করা এবং বিজেপির সাংসদ ছিলেন যে সুব্রমণিয়ম স্বামী, অনেকের থেকে হিন্দুত্ববাদে ব্রাহ্মণ, তিনি অনেক বেশি স্ট্রং। তিনি বলেছিলেন যে কংগ্রেসকে বাঁচতে গেলে মমতাকে দলে টেনে নিয়ে এসে সভানেত্রী করে মানে টপ পোস্টে দিয়ে কংগ্রেসকে বাঁচানো যাবে, নইলে কেউ বাঁচাতে পারবে না। সুব্রমণিয়ম স্বামী বলেছে, মোদির উপর খেপে গিয়ে বলেছে। আর আমি তার থেকে এগিয়ে বলি যে সমস্ত ইন্ডিয়া জোটটাকে একটা ক্যাপসুলের মধ্যে পুড়ে সেটা মমতার হাতে দিয়ে দাও, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন মোদির চোখে চোখ রেখে কথা বলতে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন হিন্দুত্ববাদকে রুখে দিতে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন যে মোহন ভাগবত যাই বলুক না কেন পরে 1 সপ্তাহ বাদে সেখানে গিয়ে এমন বক্তব্য রাখবেন, কাঁপিয়ে দিয়ে বেরিয়ে চলে আসবেন, সব ভুলে যাবে যে মোহন ভাগবত কি বলেছে বা না বলেছে। সুতরাং অদ্বিতীয় মমতা, এবং তাদের সংবেদনশীলের জায়গা থেকে আমি মনে করি আজকে ভারতবর্ষের যে অবস্থা, যেমন বহির্বিশ্বে একেবারে ঘেঁটি ধরে বের করে দিল, এবং একই জায়গায় ফ্রান্সে অপমানিত হলেন মোদী, এটা তো প্রাপ্য ছিল। তিনি যেভাবে ভারতবর্ষে বসে থেকে বিরোধীদের উপর হম্বিতম্বি করে, সেই হম্বিতম্বিটা রিটার্ন পেয়েছেন তিনি আমেরিকার কাছ থেকে, পারফেক্ট। আমাদের লজ্জা হয়েছে, আমাদের দুঃখ হয়েছে, আমাদের অপমান হয়েছে। ট্রাম্পকে যতগুলো খিস্তি মারার আমি এখান থেকে মারতে রাজি আছি, আমার প্রধানমন্ত্রীকে অপমান করেছেন বলে, কিন্তু বিজেপি প্রধান হিসেবে মোদীকে আমি মনে করি যে তার মতন অপমানিত কেউ দ্বিতীয়টি হয়নি এখনো পর্যন্ত। ইন্দিরা গান্ধীর মানে কি বলা যায়, খারাপ ভাষায় বলতে গেলে একটা ইয়েরও যোগ্যতা মোদীর নেই। ইন্দিরা গান্ধী দমদার ছিলেন, এবং ইন্দিরার পরে ওই রকম দমদার চরিত্র একটি আছে, তার নাম মমতা ব্যানার্জি। সুতরাং যত দল রয়েছেন ইন্ডিয়া জোটে না, সিপিএমটাকে বাদ দিয়ে বাকি গিয়ে মমতার কাছে গিয়ে বসুন, যে দিদি আমাদের নেতৃত্ব দিন। মুখ্যমন্ত্রী থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে পারেন, এবং তিনি পারেন ক্যাপসুলটা বানাতে। এবং মমতা যদি আজকে দাপটে দাঁড়ায়, মোদী হিলে যাবে। ওই একটি মহিলাকেই ভয় পায়,
কত কাণ্ড কারখানা হলো, কত কিছু হলো, কিছু করতে পারলো? ওই ইডি সিবিআই দিয়ে একে জেলে পোড়া ওকে জেলে পোড়া সব তো এক এক করে বেরিয়ে আসছে, তাহলে কি হলো? তারা অপরাধী না আমাকে বলতে হবে, ছাড়া পাওয়া মানে বা জামিন প্রাপ্ত মানে তাদের মধ্যে দোষ নেই। সুতরাং আমি মনে করি দেশের এই অঘটন অবস্থা, যেখানে দেশের বহির বিশ্বের সঙ্গে কম্প্রোমাইজ করতে হচ্ছে, কোটি কোটি টাকার ট্রানজাকশন করতে হচ্ছে, যাতে করে আমাদের প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি হবে এবং একটা কাঁচা লঙ্কার দাম গিয়ে দাঁড়াবে 10 টাকা, বাকিদের কথা ছেড়ে দিই, একটা কাঁচা লঙ্কা 10 টাকা দাঁড়াবে, একটা বেগুন 100 টাকা যাবে। যেভাবে মোদী এবং তার তথাকথিত অর্থ মন্ত্রী যেভাবে বাজেট করেছে, এবং মোদী যেভাবে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করেছে অস্ত্র শস্ত্র তেলের ব্যাপারে, তাতে করে দ্রব্যমূল্য বৃদ্ধি হতে বাধ্য। তাতে মোদীর কিছু যায় আসে না, বিজেপি কিছু যায় আসে না, কারুর কিছু যায় আসে না। ঠিক এই জায়গাটা থেকে একটি কথাই আমি বলতে পারি, এনাফ ইজ এনাফ, এটা সহ্য করা যাচ্ছে না, আমাদের বাঁচতে হবে, এবং বাঁচতে গেলে বিরোধিতার আসনটিকে শক্তিশালী করতে হবে, এবং তার জন্য যাকে দরকার, বারবার করে তার নাম উচ্চারণ করছি, ভেবে দেখুন। এবং এটাও সত্যি, দায়িত্বটি কিন্তু তাকে নিতেও হবে। শেষ করছি, আপনারা কি বলেন আপনাদের বক্তব্যে জানাবেন, এবং কে কি আমাকে গালাগাল দিল, যেটা বললো, আই ডোন্ট কেয়ার। আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমি তো ভাববো যে আমার ছোট নাতনিটা যাতে মানুষের মতন মানুষ হতে পারে, আমার পরিবার যাতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। খুব খারাপ দিন আসছে ভাই, এমনিতেই পশ্চিমবঙ্গটা মারোয়ারিদের হাতে চলে যাচ্ছে, সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখা উচিত, বারবার করে বলছি। কিন্তু ভারতবর্ষকে বাঁচাতে গেলে মমতাকেই দরকার, তার বিকল্প কিছু নেই। কি বলেন আপনারা? শুনবো। ভালো থাকুন, দিনটা আপনাদের ভালো কাটুন। নমস্কার, আদাব।